মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ বলেছেন, এর মাধ্যমে ৭২-এর সংবিধানের সমাধি রচিত হবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবে আওয়ামী লীগ। দুপুরে রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঘোষণাপত্রে কি কি থাকবে তা জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন। ঘোষণাপত্রের বিস্তারিত তুলে ধরেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। বলেন, জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র পাঠ করা হবে তা বাংলাদেশের একটি লিখিত দলিল হয়ে থাকবে। আমাদের এই জুলাই বিপ্লবের সামগ্রিক বিষয়গুলো একটি ঘোষণাপত্রে লিখিতভাবে লিপিবদ্ধ থাকা প্রয়োজন। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে। ছাত্র নেতাদের আশা, মঙ্গলবার শহীদ মিনারে জড়ো হবে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্বজন, বৈষম্য বিরোধী সর্বস্তরের মানুষ। মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী ঘোষণাপত্র তৈরি করা হয়েছে। ২৪-এর রক্ত ঝরা, ২৪-এর শহীদদের রক্তকে বৃথা যেতে দিতে চাচ্ছি না। আমরা মনে করি আমাদের এই ২৪-এর রক্ত ঝরানোর মধ্য দিয়েই, শহীদদের রক্তের বিনিময়েই নতুন বাংলাদেশ পুনর্গঠিত হতে হবে। সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেন, ৫ আগস্টই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা উচিত ছিল, তাহলে ষড়যন্ত্র করার সুযোগ পেত না পতিত আওয়ামী লীগ সরকার। আমরা যে যাদেরকে উৎখাত করেছি বিদেশে বসে, তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে এবং এটা এক ধরনের লেজিটিমেসিকে প্রশ্ন করছে। এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, এই বিরুদ্ধে দাঁড়ানোকে সেখানে হচ্ছে আমরা চাই স্বীকৃতি দেওয়া হোক। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ২০০০ শহীদ ও ২০,০০০-এর বেশি আহতের রক্তের উপর তৈরি হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অধ্যায়। বঞ্চিত করে রাখা হয়েছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাতিল নয়, ৭২-এর সংবিধান সংশোধন করা যেতে পারে বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার দুপুরে নয়াপল্টনে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। ছাত্রনেতার মন্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস বলেন, সংবিধানে অসংলগ্ন কিছু থাকলে তা বাতিলযোগ্য। ৭২-এর সংবিধান সংশোধন হতে পারে, তবে কবর দেওয়ার কথা বলা ঠিক নয়। তিনি আরও মন্তব্য করেন, ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক দলগুলোর অবদানকে অস্বীকার করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা সব কৃতিত্ব এককভাবে নিজেদের করে নিতে চায়। এই চেষ্টা করলে বিভেদ সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন তিনি। মির্জা আব্বাস অভিযোগ করেন, আগুনের ঘটনায় ইন্ধন দেয়া হয়েছে সচিবালয় থেকে। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিলযোগ্য। যদি নতুন করে সংবিধান লিখতে হয় তাও তো লিখতে হবে আগের অমুক সালের সংবিধান বাতিল করে এই সংবিধান জারি করা হলো। ৩১শে ডিসেম্বরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বিষয়টি স্পষ্ট নয়, এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানীর মিন্টু রোডে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংলাপে কথা বলেন তিনি। শফিকুল আলম আরও বলেন, জুলাই আগস্টের গ্রাফিতি সংরক্ষণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া সচিবালয়ে সাংবাদিকদের কার্ড রিভিউ করা হবে। সরকার মনে করে এই কার্ড সাংবাদিকদের বাইরেও অনেকের কাছে আছে, যারা এই কার্ড ব্যবহার করে তদবির করে থাকেন। এ সময় প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, সচিবালয়ে আগুনের ঘটনায় কাল প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। আলামত সংগ্রহ করা হয়েছে, বিদেশে পরীক্ষার জন্য পাঠানো হতে পারে। প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি, এটা আমাদের গভর্নমেন্টের কোনো ইয়ে না। আমরা এর মধ্যে এই গভর্নমেন্টের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। যারা এটাকে প্রাইভেটলি, যারা এটাকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন, এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নাই। ৫ই আগস্টের পর ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াত, এমন অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব
রুহুল কবির রিজভীর। সকালে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, 16 বছরের নিরবচ্ছিন্ন আন্দোলনের ফসল জুলাই বিপ্লব। শেখ হাসিনার আমলে যারা লুটপাট করেছে সেই এস আলমদের উত্তরসূরি হয়ে অনেকেই ব্যাংক দখল করেছে। বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক দেওয়ার চেষ্টা চলছে। এছাড়া পাড়া মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডারবাজি সহ নানান কিছু দখল করেছে একটি গোষ্ঠী, এমন অভিযোগও করেন রুহুল কবির রিজভী। শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে, ব্যাংক আত্মসাৎ করেছে, এস আলমদের উত্তরসূরি হিসাবে 5ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? তারা পায়ের রগ কাটে, তাদেরকে তো জনগণ ঠিকই চেনে। সুতরাং খুব ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনাদের 71-এর অর্জন কি? আপনারা 71-এর বিরোধিতা করেছেন। দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রের অখণ্ডতা পররাষ্ট্র নীতির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন উপদেষ্টা মাহফুজ আলম। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে কথা বলেন তিনি। ঢাকায় ও বিদেশে কর্মরত কূটনীতিকদের সঙ্গে সভা শেষে মাহফুজ আলম এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, সরকার বদলালে যাতে পররাষ্ট্র নীতি না বদলায় সে বিষয়টি বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা জরুরি। অভিযোগ করেন, গত আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র নীতি ছিল নতজানু। এখন থেকে পররাষ্ট্র নীতি হবে দেশকেন্দ্রিক, কোনো রাজনৈতিক দলের স্বার্থ কেন্দ্রিক নয়। এ সময় সব রাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক রাখার তাগিদ দেন মাহফুজ আলম। এখানে কোনো অ্যাডভেঞ্চারিজম অথবা হটকারিতার জায়গা নেই। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস হচ্ছে আমাদের সামর্থ্যটা বাড়ানো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেটা আগে যেই অবস্থায় ছিল, এটা দলীয়করণ হয়ে গিয়েছিল এবং বিভিন্ন দলের অথবা বিভিন্ন কাল্টের রিপ্রেজেন্টেশনটাই মুখ্য হয়ে উঠেছিল। কিন্তু আমরা চাই যে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক। বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভুল এবং অপতথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে তার জবাব দিতে অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে। বলেন, জ্ঞান এবং প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে অনেক দূরে গিয়েছে বাংলাদেশ। সবার সাথে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে যাবে ঢাকা। তরুণদের মেধার সঠিক ব্যবহার ও যুগোপযোগী প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনতে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার। জ্ঞান ও মেধায় বিশ্বের সাথে তাল মেলাতে যা যা করার দরকার সরকার তার সবকিছু করবে বলেও জানান তৌহিদ হোসেন। জানুয়ারি থেকে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকদের মাসিক ভাতা 30,000 ও জুলাই থেকে 35,000 টাকা নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। এর আগে শাহবাগে চিকিৎসকদের অবরোধে বন্ধ থাকে যান চলাচল, দুর্ভোগে পড়ে মানুষ। রোববার বেলা 11:30টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট শিক্ষানবিশ চিকিৎসকেরা। ভাতা বাড়ানোর দাবিতে নানা স্লোগান দেন তারা। দাবি মানা না হলে লাগাতার আন্দোলনের ঘোষণা চিকিৎসকদের। মাত্র 20,000-25,000 টাকায় আমরা সার্ভিস দিচ্ছি, যেটা আসলে আমাদের কষ্টকে জাস্টিফাই করে না। নবম গ্রেডে যত সুযোগ সুবিধা আছে সেটা প্রদান করা হবে। যে কোনো একটাই মেনে নিয়ে লিখিত প্রজ্ঞাপন জারি করুক, আমরা এখনই রাজপথ ছেড়ে দিব। রাজপথে বারবার কেন আমরা আসবো? আমরা রুগীর পাশে থাকবো, আমরা রুগীর সেবা দেবো। আমাদের দাবি আদায় হোক, আমরা এতটুকুই চাই। একই দাবিতে 22 ডিসেম্বরও শাহবাগ অবরোধ করেন এফসিপিএস প্রথম পর্ব পাশ করা চিকিৎসকরা। পরে বেতন বাড়ানোর আশ্বাসে তা প্রত্যাহার করা হয়। মঙ্গলবার মাসিক ভাতা 5,000 টাকা বাড়ানোর প্রজ্ঞাপন জারি হলেও তা প্রত্যাখ্যান করেন আন্দোলনরত চিকিৎসকেরা। আমরা তাদেরকে বলেছিলাম যে এটা আমাদের শেষ আলটিমেটাম, তারপর যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা কিছু করার নেই, আমরা মহাসমাবেশ ডাকব। দেয়ালে পিঠ থেকে গিয়েছে, আমরা রাজপথে আবার নামতে বাধ্য হয়েছি। আমরা জানি জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে, আমরা এই জন্য জনমানুষের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। চিকিৎসকদের সড়ক অবরোধের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল।
চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আজকে 11টা থেকে এই পর্যন্ত বসা আছে, সমস্যার ভিতরে আছি আমরা। কারণ অ্যাক্টিভে আমাদের সারাদিন চলে যাবে, রাত্রের বেলা তো লোকজনও থাকবে না, আমরাও গাড়ি চালাবো না, বন্ধ করে দিব। বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন 10,000 পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসক। তাদের আন্দোলনে ব্যাহত চিকিৎসা সেবা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের নিষেধাজ্ঞার তীব্র প্রতিক্রিয়ার পর এবার অবস্থান বদলালো সরকার। অস্থায়ী পাস নিয়ে কাল থেকে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকেরা। দুপুরে সচিবালয়ে একথা জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্মূল্যায়ন করা হচ্ছে। সচিবালয়ে রোববার সরকারের উপদেষ্টা ও সচিবরা গাড়ি নিয়ে প্রবেশ করলেও অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা ডিজিটাল পাস দেখিয়ে পায়ে হেঁটে যান নিজ নিজ দপ্তরেই। এদিকে গাড়ি ঢুকতে না পারায় সচিবালয়ের সামনে সড়কে রাখায় তৈরি হয় জটলা। আমরা পূর্বে কোনো নির্দেশনা পাইনি, এখন হোন্ডা নিয়ে ভিতরে ঢুকতে পারতেছি না। এখন আমরা বাইক নিয়ে নিরাপদে অফিস করব না বাইক পাহারা দেব, আর এরা তো দায়িত্বও নিবে না একটা বাইকের। এদিন খবর সংগ্রহের জন্য প্রবেশ করতে না পারলেও সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠনের নেতাদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন তথ্য উপদেষ্টা। পরে সচিবালয়ের সামনের ফুটপাতে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। সেক্ষেত্রে নীতিমালাতে আমরা কিছু পরিবর্তন আনব। সাংবাদিক নেতারা জানান, সোমবার থেকে অস্থায়ী কার্ড নিয়ে খবর সংগ্রহ করতে হবে। তবে শিগগিরই স্থায়ী অস্থায়ী কার্ডের জন্য সব গণমাধ্যমের কাছে আবেদন চাওয়া হবে। বিএসআরএফের যারা সদস্য আছেন তাদের তো তালিকা আমাদের কাছে আছেই। এর বাহিরে যারা এখানে আমাদের সদস্য না, আপনারা এখানে কাজ করেন, প্রত্যেকেই যার যার পিআরও যারা আছেন বিভিন্ন মন্ত্রণালয়ে যে যার বিটে কাজ করেন, তাদের যে মন্ত্রণালয়ের যে পিআরও আছেন, পিআরওর সাথে যোগাযোগ করলে আপনাদের নাম এবং ঠিকানা দেওয়া হলে আপনাদের প্রতিষ্ঠানের এবং আপনার নাম, হাউজের নাম দেওয়ার পরপরই তারা অস্থায়ী পাস রেডি রাখবেন। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ভবন থেকে আলামত সংগ্রহ করেছেন তদন্তকারীরা। ক্ষতিগ্রস্ত বিভিন্ন মন্ত্রণালয়ের অফিসগুলোর কার্যক্রম নগর ভবন সহ অন্যান্য স্থান থেকে চলছে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 6 জন নিহতের ঘটনায় বাসের মালিক ডাব্লিউ ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে মাদারীপুরের শিবচর থেকে তাকে গ্রেপ্তার করে হাইওয়ে পুলিশ। দুপুরে মুন্সিগঞ্জে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন পুলিশের অতিরিক্ত ডিআইজি আকম আখতারুজ্জামান বসুনিয়া। তিনি আরও বলেন, ত্রুটিপূর্ণ ও ফিটনেসহীন বাসটি দুর্ঘটনার আগের দিন গ্যারেজ থেকে বের করা হয়। বাসটির রুট পারমিট ছিল মেয়াদ উত্তীর্ণ। এছাড়া চালক ছিলেন মাদকাসক্ত, তার কোনো ড্রাইভিং লাইসেন্সও ছিল না। এর আগে এ ঘটনায় বাস চালক নুরুন নবীকে আটক করা হয়। দুর্ঘটনায় নিহত আমেনা বেগমের ভাই বাদী হয়ে শনিবার কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেন। ওই মামলায় বাস মালিককেও আসামি করা হয়। এই অপরাধের কারণেই তাদের অবহেলা, তাদের অনৈতিকতা এবং তাদের যে অসতর্কতা, অনিয়ম এবং এই আইন না মানার যে তাদের যে টেন্ডেন্সি, সেখান থেকেই সেই সমস্ত প্রেক্ষিত বিবেচনায় আমরা মালিকরে, যে এই ব্যানারের যে মালিক আছে ডাব্লিউ ব্যাপারী, তাকে আমরা অভিযান চালিয়ে তাকে আমরা গতকালকেই আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার বিষয়ে সুপারিশের চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। বিকেলে চট্টগ্রামে মতবিনিময় সভা শেষে কমিশন প্রধান বলেন, স্থানীয় সরকারের সব পরিষদের নির্বাচন একদিনে করা নিয়ে মতামত বেশি আসছে, এটিও বিবেচনা করা হচ্ছে। একই দিনে নির্বাচন হলে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। এর আগে মতবিনিময় সভায় অংশ নিয়ে সাবেক স্থানীয় সরকার পরিষদগুলোর প্রতিনিধিরা নানা অনিয়ম ও অভিযোগ তুলে ধরেন। সভায় আইনের অস্পষ্টতা সহ রাজনৈতিক প্রভাব দূর করার আহ্বান জানানো হয়। নির্বাচন কোনটা আগে হবে, কোনটা পরে হবে, আজকে আপনারা দেখেছেন এখানে বেশিরভাগ মানুষের মতামত হচ্ছে যে যেহেতু এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং এখানে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স করার বিষয় থাকবে না এবং যেহেতু এখনও এমপি সাহেবরা এসে ইনফ্লুয়েন্স করতে পারবে না, সেই জন্য এই অন্তর্বর্তী সরকারের আমলেই জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন হোক, এটা কিন্তু আপনাদের এখানে অনেকে মতামত প্রকাশ করেছেন।
গ্রাহকদের আস্থা ফেরাতে না পারলে আর্থিক খাতে দুরবস্থা দীর্ঘ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংক খাতকে আরও বিকশিত করতে নৈতিকতা ও শৃঙ্খলা দরকার বলেও জানান তিনি। রাজধানীর মিরপুরে বিআইবিএম এর সুবর্ণ জয়ন্তীতে বক্তারা বলেন, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠায় সংস্কার প্রয়োজন। দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতি কারসাজির কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে ব্যাংক খাত। ঝুঁকিতে পড়েছে ডজন খানেক ব্যাংক, নামে বেনামে ঋণ ও পাচার হয়েছে বিপুল অর্থ। নির্দিষ্ট গোষ্ঠী ও কিছু ব্যক্তি স্বার্থে আইন হয়েছে। এ পরিস্থিতিতে বিআইবিএম এর সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ব্যাংক খাত সংশ্লিষ্টরা জানান, খেলাপি ঋণ ছাড়িয়েছে 3.25 লাখ কোটি টাকা, যা আরও বাড়ার শঙ্কা রয়েছে। সংকট সমাধানে আমানতকারীদের আস্থা ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অপরাধীদের শাস্তি না হলে সংস্কার কোনো কাজে আসবে না। যে আমাদের পেছনে একটা 5ই আগস্ট আছে এবং এই 5ই আগস্টে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে এবং একটা বড় ধরনের পরিবর্তনের ফলে আমরা কিন্তু একটা নতুন আমাদের এসপিরেশনেরও জন্ম হয়েছে। একটা শক্তিশালী সেন্ট্রাল ব্যাংক ছাড়া কোনো দেশে একটা ব্যাংকিং ব্যবস্থা ঠিকমতো তৈরি হতে পারে না। ওটা আমার একেবারে খুব আমার সারা জীবনের লেখাপড়ার একটা ফিলিং। ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বলেন, গ্রাহকের আস্থা ফেরাতে না পারলে ক্ষত আরও বাড়বে। এখানে নৈতিকতা বোধটাকে আরেকটু গভীরতা করতে হবে এবং এইখানে দায়বদ্ধতাও সৃষ্টি করতে হবে। তা না হলে কিন্তু ওই যে বলে যান অর্থই অনর্থের মূল, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে তারা করবে। ডিপোজিটরদের স্বার্থ, বিনিয়োগকারীদের স্বার্থ যদি আমরা না রাখতে পারি, তাহলে কিন্তু একটা খাতের গভীরতা এবং যেটাকে আমরা বলি স্পিড অফ প্রোগ্রেস, সেটা কিন্তু হতে পারে। অনিয়ম দূর করতে সুশাসন ফেরানোর পাশাপাশি সঠিক সংস্কারের তাগিদও দেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজানে কোনো পণ্যের সংকট থাকবে না, প্রতিটি পণ্যের মূল্য ভোক্তাদের সাধ্যের মধ্যে আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বলেন, আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে না আসার জন্য ব্যবসায়ীদের কারসাজির পাশাপাশি ভোক্তা অধিদপ্তরের দুর্বলতার কথাও স্বীকার করেন তিনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এখনও পুরনো সংস্কৃতির বদল হয়নি বলেও জানান অধিদপ্তরের মহাপরিচালক। এজন্য জেলা প্রশাসকদের কাজ করার আহ্বান জানান তিনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে এখনও পুরনো সংস্কৃতিটা পুরোপুরি পরিবর্তন হয় নাই এবং অনেকেই এলসি খুলেছেন, আমদানি করছেন। আমরা পজিটিভলি ধরে নেই যে রমজানে কোনো পণ্যের ক্রাইসিস থাকবে না। বিপিএল শুরুর আগের দিন টিকিটের তথ্যের জন্য আন্দোলন করতে হয়েছে দর্শকদের। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। এরপর দুপুরে টিকিটের বিস্তারিত জানিয়েছে বিসিবি। অনলাইনের পাশাপাশি 7টি স্থান থেকে সশরীরেও কেনা যাবে টিকিট। নতুনের জয়গানে নতুন উদ্যমে বিপিএল শুরু হবে সেই স্বপ্ন দেখিয়েছে বিসিবি। বিপিএল শুরুর 24 ঘন্টা আগে বড় একটা ধাক্কা খেয়েছে সেই উদ্দেশ্যে। যে দর্শক খেলার প্রাণ, সেই দর্শককে আন্দোলনে নামতে হয়েছে টিকিটের জন্য। অনলাইন অথবা অফলাইন, কোথাও টিকিট পায়নি, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে। সকাল 5টার দিকে আসছিলাম আর কি, আইসা সিরিয়াল ধরছিলাম। কখনো নিউজে এগুলো বলা হয় না যে এতটা থেকে টিকিট কাটা লাগবে। প্রচন্ড হতাশ, কারণ আগে দেখা গেছে যে অন্তত খেলার আগে জানাই তো ফেসবুকে যে আমাদের টিকিট ছাড়া হইতেছে, এইভাবে এবার কিছু জানানো নেই। বিসিবি এই ঘটনার জন্য দায় এড়াতে পারছে না। দর্শকের কাছে সঠিক তথ্য না যাওয়া অথবা যে কারণে দর্শককে ভোগান্তি পোহাতে হয়েছে তার ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। বিসিবি এরপর দ্রুতই ব্যবস্থা নিয়েছে। অনলাইনে টিকিট পাওয়া গেছে ঘণ্টাখানিক পরেই। অফলাইনে ব্যাংক থেকে টিকিট সংগ্রহের ব্যবস্থাও করা হয়েছে দ্রুত। একটা কমিউনিকেশন গ্যাপ এখানে হয়েছে। অনলাইনে বোধহয় ইট ইজ অলরেডি অন। সবটাই বিসিবির ব্যাপার না, ব্যাংক আদার স্টেক হোল্ডার্স আর দেয়ার টিকিটটা পাবলিক কাছে পৌঁছানো পর্যন্ত। আমার মনে ওই জায়গাটায় কোথাও কিছুটা ডিলে হয়েছে, যে কারণে ওভারঅল ব্যাপারটা ডিলে হয়েছে। বাট দায়টা আর কাউকে তো দেওয়া যাবে না, দায়টা কিন্তু ক্রিকেট বোর্ডের। নাজমুল আবেদিন ফাহিমকে কথা বলতে হয়েছে সংবাদ মাধ্যমকে অনুশীলন কভার করতে না দেওয়ার বিষয় নিয়েও। খেলোয়াড়দের কাছ থেকে এসছে, তারা এখানে একটু প্রাইভেসি চাচ্ছে।
মিডিয়া যেন সহজে কভার করতে পারে, এটা ডেফিনেটলি চাইবো। বাট আমি জানি না, এটা আরও ডিটেলে আমি হয়তো যাওয়ার চেষ্টা করবো। বিপিএল মানেই যে বিতর্ক, সেখান থেকে যেন বের হওয়াই যাচ্ছে না। বিসিবির এই পরিচালক বিশ্বাস করেন মাঠের লড়াইয়ে দুর্দান্ত কিছু হলে সফলতা পাবে এবারের বিপিএল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।